আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজেই সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেলে যে তিনি চুপ করে বসে থাকবেন না, কিংবা তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কাজেই তার বাড়ির সামনে লোকের ভিড় বন্ধ হবে না, কিংবা নারায়ণগঞ্জে তিনি গত বহু দশক ধরে, মানে তার তো 2.5 দশকের মতো তিনি জনপ্রতিনিধি নারায়ণগঞ্জের, সেই জায়গায় তিনি যে নারায়ণগঞ্জের সুধী সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করবেন না, সেসব জেনে বুঝে কি ইঙ্গিত পেয়ে, কোন চাপে, কোন আতঙ্কে, কোন আশঙ্কায় সেলিনা হায়াৎ আইভীকে সরকার মুক্তি দিল, শোন অ্যারেস্ট দেখালো না, সেটা খুব গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে যে 13 মাস কারাগারে আটকে রাখার পর অবশেষে গতকাল মুক্তি দেওয়া হয়েছে, ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা ছাড়া কোনো উপায় থাকতে পারে না। মানে সেলিনা হায়াৎ আইভীকে একে তো ভুয়া মামলায় আটক করা হয়েছিল, যেমনটা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা নেত্রীকেই আটক রেখে দিনের পর দিন, মানে নানা জায়গায় একই সঙ্গে তারা বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছেন, নিজ হাতে হত্যা করেছেন, এমন সব মামলা তো দেওয়া হয়েছেই। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে মাসের পর মাস জামিন ব্যতি রেখে আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে আটকে রাখা হচ্ছে, নেতা কর্মী সমর্থকদের ঢালাওভাবে আটকে রাখা হচ্ছে, সেটা হচ্ছে যে তারা এক মামলায় জামিন পান এবং হয়তোবা কারো নামে একাধিক মামলা আছে, সবগুলো মামলায় জামিন পেয়ে যখন তারা বের হতে যান, তখন একেবারে কারা ফটকে তাদেরকে আবার নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, মানে নতুন মামলায় আটক দেখানো হয়। কাজেই সেলিনা হায়াৎ আইভী সবগুলো মামলায় জামিন পেয়েছেন, সেটার চেয়েও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তিনি সবগুলো মামলায় জামিন পেয়ে অবশেষে বুধবার রাত 10:15টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসতে পেরেছেন। মানে বেরিয়ে আসার সময়েও সরকার তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানোর সিদ্ধান্ত নেয় নাই বা নিতে পারে নাই। তাৎপর্যটা আসলে এখানেই। তার মানে কি আরো অনেক জামিনের ঘটনা এখন থেকে ঘটতে থাকবে? এর আগে সাবের হোসেন চৌধুরী কিংবা আওয়ামী লীগের আরেক সাবেক মন্ত্রী আব্দুল মান্নান, কিংবা এই যে সম্প্রতি সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, এরা ছাড়া আর কারো জামিন হয়েছে হাই প্রোফাইল নেতা সেটা বলবার কোনো উপায় নাই। এবং তাদেরও যে জামিন হয়েছে সেটাও যে একেবারে সুনির্দিষ্টভাবে নির্দেশনা ক্রমে, অনুরোধ ক্রমে, পরামর্শ ক্রমে হয়েছে, সেটাও বুঝতে অসুবিধা হয় না, যেহেতু তাদেরকে আটক করবার কিছুদিনের মধ্যেই তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং এরপর আর তাদের মামলাগুলো নিয়ে নাড়াচাড়া করা হয় নাই। এখন সেলিনা হায়াৎ আইভীর এই যে মুক্তি পাওয়ার ঘটনা, সেই তাৎপর্য নানা দিক থেকে বিশ্লেষণ করা যায়। প্রথমত, সেলিনা হায়াৎ আইভীকেই মুক্তি দেওয়ার বিষয়ে কি কোনো পক্ষ থেকে তারা কিংবা চাপ আসছিল? সেলিনা হায়াৎ আইভী আসলে তার এলাকার জনগণের শক্তিতে চলা নেত্রী। তাকে যেদিন 2025 সালের মে মাসে ইউনূস সরকারের আমলে গ্রেফতার করতে যাওয়া হয়েছে, তখনও চারদিকে নিন্দা সমালোচনা হয়েছিল যে আওয়ামী লীগের এমন একজন সৎ, জনপ্রিয় এবং কর্মঠ জনপ্রতিনিধিকে যে ভুয়া মামলায়, মানে নারায়ণগঞ্জের হত্যা মামলা দিয়ে আটক করা হলো, সেটা একমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ ছাড়া আর কিছু হতে পারে না। সেলিনা হায়াৎ আইভী এমন নেত্রী যে ইউনূস আমলে পর্যন্ত যখন তাকে গ্রেফতার করতে গেছে পুলিশ, তখন ঘন্টার পর ঘন্টা তার সমর্থকেরা আর নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তার বাসা ঘিরে রেখেছেন যাতে তাদের নেত্রীকে পুলিশ নিয়ে যেতে না পারে। কাজেই এহেন নেত্রীকে মানে মুক্তি দিতে যদি সত্যি পরামর্শ বা চাপ আসতো জায়গা মতো থেকে, তাহলে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরীদের মতো তার সবার আগে আসলে কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যাওয়ার কথা। তাহলে এখন কোথা থেকে চাপটা এলো যে সেলিনা হায়াৎ আইভীকে এই সময়ে মুক্তি দিয়ে দিতে হলো? এখন
এই সময়টা কোন সময়? এই সময়টা হচ্ছে সেই সময় যখন সপ্তাহ দুয়েক আগেই শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি আগস্টের মধ্যে দেশে ফিরবেন, তিনি ট্রাভেল পাসের আবেদন করবেন, তিনি সাক্ষাৎকার দিয়ে এবং তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সভায় স্পষ্ট করে বলেছেন তাকে যেভাবে রাষ্ট্রীয় বিমান দিয়ে ভারতে রেখে আসা হয়েছে নিরাপত্তার কথা বলে, তাকে যেন আবার রাষ্ট্রীয় বিমান দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। এবং সুনির্দিষ্টভাবে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে ভারত সরকার তো আপনাকে প্রত্যর্পণ করবে না, আপনি তাহলে কিভাবে যাবেন, তিনি বলেছেন তিনি কোনো বাধা মানবেন না, তিনি দেশে যাবেনই। এই পরিস্থিতিতে সেলিনা হায়াৎ আইভীর মতো এমন একজন নেত্রীর মুক্তি হলো যে এই ভয়াবহ প্রতিকূল সময়েও আবার তিনি যখন নারায়ণগঞ্জের বাড়িতে ফিরে গেছেন তখন তাকে জনগণ, সেখানকার সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এবং স্বাগত জানিয়েছে। এবং তারপর পত্রপত্রিকায় রীতিমতো সেলিনা হায়াৎ আইভী গিয়েই গর্তে লুকিয়ে পড়েছেন বা ঘরে ঢুকে পড়েছেন, কিংবা শিরিন শারমিন চৌধুরীর যেমন আর কোনো খোঁজই পাওয়া যায় নাই, তিনি মানে জামিন পাওয়ার পরে কোথায় গেছেন, কি করছেন। সেলিনা হায়াৎ আইভী খুব স্বাভাবিকভাবে ক্যামেরার মধ্যে তার বাড়িতে ঢুকেছেন, বাড়িতে ঢুকে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিক বৃন্দের সঙ্গে তিনি বৈঠকখানায় বসে বৈঠক করছেন বা কথা বলছেন, কুশল বিনিময় করছেন, সেসব ছবি বেরিয়েছে। তার বাড়ির বাইরে জনগণ দাঁড়িয়ে আছে, তাকে দেখে আবেগাপ্লুত হয়ে উঠেছে, সেসব ছবি ভিডিও বেরিয়ে পড়েছে। তার মানে সেলিনা হায়াৎ আইভী মুখ বন্ধ করে চুপ করে বসে থাকতে কিন্তু বের হন নাই কারাগার থেকে। সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেলে যে তিনি চুপ করে বসে থাকবেন না, কিংবা তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কাজেই তার বাড়ির সামনে লোকের ভিড় বন্ধ হবে না, কিংবা নারায়ণগঞ্জে তিনি গত বহু দশক ধরে, মানে তার তো 2.5 দশকের মতো তিনি জনপ্রতিনিধি নারায়ণগঞ্জের, সেই জায়গায় তিনি যে নারায়ণগঞ্জের সুধী সমাজ, নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করবেন না, সেসব জেনে বুঝে কি ইঙ্গিত পেয়ে, কোন চাপে, কোন আতঙ্কে, কোন আশঙ্কায় সেলিনা হায়াৎ আইভীকে সরকার মুক্তি দিল, শোনার্স দেখালো না, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে সেলিনা হায়াৎ আইভী বেরিয়ে আদালতকে কৃতজ্ঞতা জানিয়েছেন, সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু নিশ্চিত থাকেন সেলিনা হায়াৎ আইভীও জানেন আপনার আমার মতোই যে ব্যাপারটা আদালতের নয়। কারণ ওই যে বললাম, একেবারে উচ্চ আদালত থেকে জামিন নিয়েও বের হতে গেলে সরকার আরেকটা মামলায় গ্রেফতার দেখিয়ে দিতে পারত। কাজেই সেলিনা হায়াৎ আইভীর এই বেরিয়ে আসাটা যে কোনো একটা সমীকরণের অংশ, এবং সেই সমীকরণের মধ্যে যারা এই সময়ে সেলিনা হায়াৎ আইভীকে মুক্তি দিলেন তাদের ভেতরে সেই আশঙ্কাটা ভীষণ জোরদারভাবে আছে যে সেলিনা হায়াৎ আইভীর নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলে রেখেছেন তিনি যে কোনোভাবে আগস্টের মধ্যে ফিরবেন, তিনি ট্রাভেল পাসের দরখাস্ত করবেন। সেসব নিশ্চিতভাবে তাদের এই সমীকরণে খুব গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। দেখেন, সেলিনা হায়াৎ আইভী বেরিয়েছেন এবং বের হওয়া মাত্র তার আইনজীবী ঘোষণা দিয়েছেন স্থানীয় নির্বাচন আসছে। সেলিনা হায়াৎ আইভী বরাবর স্থানীয় নির্বাচনেই লড়েছেন। সিটি কর্পোরেশনে তিনি গত 3 বার ধরে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন মেয়র হিসেবে। তো তার আইনজীবী বলেছেন যে তিনি তো অবশ্যই নির্বাচনে লড়বেন। শেখ হাসিনা 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রথম যে নির্দেশনা দিয়েছিলেন তার নেতাকর্মীদের, সেটা ছিল যে একদিকে আদালতে লড়াই করতে হবে, জামিনের ব্যবস্থা করতে হবে, আইনি পথে এগোতে হবে, অন্যদিকে যত রকম স্থানীয় নির্বাচন আছে, পেশাজীবী সংগঠনের নির্বাচন আছে, সেসব নির্বাচনে অংশ নিতে হবে। নৌকা নিয়ে আওয়ামী লীগ বলে নির্বাচনে অংশ নেওয়ার অসুবিধা হলে যে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে যে কোনো মার্কা নিয়ে অংশ নিতে হবে, কিন্তু সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে। কিন্তু এর পরপরই কয়েকটি জেলার বারে যখন আইনজীবীদের নির্বাচনে, যখন আওয়ামী লীগ সমর্থক
আইনজীবীরা বিজয়ী হওয়া শুরু করলো। এরপর ঢাকা বারের নির্বাচন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনে এসে বিএনপি জামাত সমর্থিত আইনজীবীরা একত্র হয়ে গেলেন এবং এমনকি তারা নিজেরা সভা করে সিদ্ধান্ত দিলেন যে আওয়ামী লীগ সমর্থক ব্যক্তিবর্গ নাকি নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং একের পর এক মনোনয়ন বাতিল করলেন। এখন স্থানীয় নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এ নিয়ে যখন সংবাদপত্রের শিরোনাম হচ্ছে, তার পরপরই সেলিনা হায়াৎ আইভী নির্বাচন করতে জামিনে মুক্ত হয়ে যেন বেরিয়ে এলেন এবং জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসার পর তিনি একটা খুব সিগনিফিক্যান্ট কথা বলেছেন। তিনি বলেছেন তিনি আদালতকে কৃতজ্ঞতা জানান, সরকারকেও ধন্যবাদ জানান বলে তিনি বলেছেন, আমি চাই সব মানুষের একটা সরকার গঠিত হোক। সেলিনা হায়াৎ আইভী যেদিন মুক্তি পেলেন সেদিন আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বসলেন যে দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চাই, সব রাজনৈতিক দলকে তাদের কাজ করতে দিতে চাই, বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের কাছে যেতে দিতে চাই, তাদের মধ্য থেকে জনগণ পছন্দের দলকে বেছে নেবে। মানে কোন দলের কথা তিনি বলছেন? উদারপন্থী দল সেটা কি জামায়াতে ইসলামী নাকি জাতীয় নাগরিক পার্টি এনসিপি? এবং তিনি যে বলেছেন যে সবাইকে জনগণের সামনে বক্তব্য রাখতে দিতে চাই আর তাদের মধ্য থেকে জনগণ পছন্দের দলকে বেছে নেবে, মানে সেটা কি আওয়ামী লীগকে সহ? এ প্রশ্ন তাকে জাতীয় নাগরিক পার্টির নেতা, এনসিপির নেতা সার্জিস আলমও করে বসেছেন, কারণ তাদের জন্য বিষয়টা প্রায় জীবন মরণের। আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের জন্য আসলে ঘটনাটা তাদের টিকে থাকার, মানে এভাবে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টিকে ফুলে ফেপে উঠতে দিতে থাকলে এবং তাদেরই ভোট ওদেরকে ভাগ করে দিয়ে দিয়ে কোথাও হাসনাতকে, কোথাও আখতারুজ্জামানকে, কোথাও নাহিদ ইসলামকে এমপি বানিয়ে আনলে কিংবা জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল হয়ে উঠতে দিলে স্থানীয় নির্বাচনে যে সারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করে ফেলবে কিংবা সংখ্যাগরিষ্ঠ আসনে যে সাংগঠনিক দক্ষতা আছে জামায়াতে ইসলামীর, তাতে তারাই যে জিতে আসবে, এটা অন্তত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আজও সংবাদপত্রের শিরোনাম হয়েছে যে বিএনপির তৃণমূল বিএনপির কথা শুনছে না। বিএনপির ছাত্রদল এখন পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরকে সরিয়ে বা ছাত্র শিবিরের পাশে জায়গা করে নিয়ে ঢুকতে পারে নাই 2024-এর 5ই আগস্টের পর থেকে। কাজেই বিএনপি জানে তার টিকে থাকতে হলে স্থানীয় নির্বাচনটাকে সত্যিকার অর্থেই তার প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করা প্রয়োজনীয়, যাতে বিভিন্ন জায়গায় বিএনপি তার সাংগঠনিক দক্ষতায় ঠেকাতে না পারলেও জামায়াতে ইসলামী সহ তাদের সমমনা দলগুলোকে, মানে এই যে 2024-এর বিজয়ী তরুণদের দল এনসিপিকেও আওয়ামী লীগ যাতে জামায়াতে ইসলামীর মূল প্রতিপক্ষ হয়ে সেই রাজপথে থাকে। সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা হয়তো বিএনপি এই মুহূর্তেই তুলে নিতে পারবে না, কিন্তু বিএনপি যদি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদেরকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পরিসর তৈরি করে দেয়, তাহলেই একমাত্র রাজনৈতিকভাবে এমন একটা স্থিতিশীলতা আসা সম্ভব, যেই স্থিতিশীলতায় বিএনপি হয়তো আরো কয়েক মাস কিংবা কয়েক বছর ক্ষমতায় টিকে যেতে পারবে। আর যখন তারা সেই রাজনৈতিক নেতৃবৃন্দকে ছাড়বেন, তখন বাড়ি ফিরলে বাড়ির ভেতরে বাইরে সেলিনা হায়াৎ আইভীর মতোই পরিবেশ হবে। আর নিশ্চিতভাবে তারা উধাও হয়ে যাবেন না, তাদেরকে নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক সহকর্মী, নেতা কর্মী, সমর্থকদের সঙ্গেই আলাপ আলোচনা, সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় করতে দেখা যাবে। বিএনপি এই সব হিসাব নিকাশ করেও সেলিনা হায়াৎ আইভীর জামিনের ব্যবস্থা করেছে। সামনে তাই আরো অনেক এ ধরনের ঘটনা ঘটবে এবং এই সবই খুব দ্রুত যে রাজনৈতিক পরিস্থিতিতে একটা নিশ্চিত পরিবর্তন আসছে তারই আলামত বটে। চট্টগ্রাম শহরে এক চুনি অভিযানে পুলিশ গ্রেপ্তার করেছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের 70 জন নেতাকর্মীকে। পুলিশ ও সরকারের শীর্ষ মহলের ধারণা ছিল এমন সাহসী অভিযান ও গ্রেপ্তারে দলটি হয়তো দমে যাবে।
কিন্তু দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে সেই চট্টগ্রামে আবারও মিছিল করেছে ছাত্রলীগ। শুধু মিছিল নয়, এবার তারা ছোটখাটো সমাবেশও করেছে। রেকর্ড সংখ্যক গ্রেপ্তারের মধ্যেও 3রা জুন একদিনে দেশের 10টি জেলায় মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এরই মধ্যে যেসব তথ্য পেয়েছে সেগুলো সরকার ও প্রশাসনের চিন্তা আরো বাড়াচ্ছে। পুলিশ বলছে আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পাশাপাশি আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও রহমাতুল্লাহর মতো বর্ষিয়ান নেতার জানাজা, সংসদ ভবন এবং শহীদ মিনারে না হতে দেওয়া নিয়ে খোদ বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অস্বস্তি আছে। আবার সরকার কড়াকড়ি সত্ত্বেও এসব জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সরকারকে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। সরকার যে ভিন্নভাবে ভাবছে তার ইঙ্গিত পাওয়া গেছে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের মন্তব্যে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা বলছেন, এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করছে না, তারা নিষেধাজ্ঞা তোলার দাবিতে মিছিল করছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনীতির নাজুক অবস্থার মধ্যে তেলের পর বিদ্যুতের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দলটি এসব সামাজিক ইস্যুকে তাদের আন্দোলনের সাথে যুক্ত করলে জনসমর্থন আরো বাড়বে। ফলে ভিন্ন পদ্ধতিতে আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর কৌশল নেয়ার কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 1 জুন সোমবার সকালে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম নগরের জিএসসি মোড় এলাকায় বড় ধরনের মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে খবর প্রচারিত হয়েছিল। একই দিন দেশের আরো কয়েক জেলায়ও সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছিল। একই দিন ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং 9 বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগানের শোডাউন হয়। এসব খবর ভাইরাল হওয়ার পর পুলিশের উপর চাপ বাড়ে। চট্টগ্রাম নগরের কয়েকটি থানা পুলিশ সোমবার রাতে ব্যাপক অভিযান চালিয়ে 70 জনকে গ্রেপ্তার করে। 2রা জুন সন্ধ্যায় সিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ধারণা ছিল এত বড় অভিযানের পর হয়তো সংগঠনটির তৎপরতা আপাতত থেমে যাবে। কিন্তু 3রা জুন চট্টগ্রাম নগরে আবারও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় নগরের অনন্য আবাসিক এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে মিছিল করছেন তারা। প্রথম আলোর খবরে বলা হয়েছে, বুধবার সকালে মিছিলটি হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলটি অক্সিজেন হাটহাজারী সড়কের পোয়াইশ অংশ থেকে অনন্য আবাসিক এলাকার দিকে আসছে। এক পর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে স্লোগান দিতে থাকেন। মিছিলের নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি। অনন্য আবাসিক এলাকাটি নগরের বাজিদ বোস্তামি, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার আওতাধীন। যে স্থানে মিছিল হয়েছে সেটি হাটহাজারী থানা এলাকায় পড়ছে। অথচ 1 জুন রাতে হাটহাজারী ও বাজিদ বোস্তামি থানা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এক বাজিদ থানায় গ্রেপ্তার করেছিল 12 জনকে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোতে খবরের শিরোনাম হচ্ছে, হুলিয়া গ্রেপ্তারেও থামছে না নিষিদ্ধ ছাত্রলীগ। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে, মামলার হুলিয়া, গ্রেপ্তার, কারাবাসের সংখ্যা কোনো কিছুতেই থামছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সময় যত এগোচ্ছে ততই রাজপথে নিজের অবস্থান জানান দিচ্ছে সংগঠনটি। হাতে গোনা নেতাকর্মীর ঝটিকা মিছিল ধীরে ধীরে শত শত নেতাকর্মীর মিছিলের রূপ নিচ্ছে। ঈদুল আজহার পর থেকে সংগঠনটি আরো তৎপর হয়ে উঠেছে। ছাত্রলীগের এমন তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনীও চাপে রয়েছে বলা যায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঈদের আগে যেসব মিছিল হতো সেগুলো যেসব এলাকায় পুলিশ থাকে না সেখানে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশের নাকের ডগায় মিছিলগুলো হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা উদাহরণ হিসেবে বলছেন, 3রা জুন বুধবার সকালে পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরু হয় থানা থেকে মাত্র 500 মিটার দূরত্বে। জানা গেছে মিছিলটি শহরের রিক্সা স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলের ব্যানারে লেখা ছিল বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধা আসমা ফিরোজ এমপি সহ সব রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে। মিছিলটি থানার পাশ দিয়ে যাওয়ার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগান দেওয়া হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে ৩রা জুন রাজশাহী, ঢাকার মতিঝিল, গোপালগঞ্জ, হবিগঞ্জ, খাগড়াছড়ি, সিলেট এবং কিশোরগঞ্জেও ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মিছিল হয়েছে। গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বলছে মিছিলগুলো হচ্ছে এক ধরনের ফ্ল্যাশ মব বা চকিত রাজনৈতিক মহড়ার মতো, কিন্তু এগুলোর সংখ্যা যেমন বাড়ছে তেমনি মিছিলকারীরা আশপাশের মানুষের সমর্থনও পাচ্ছেন। যেমন বাউফলে মিছিলের সময় স্থানীয় লোকজনকে হাততালি দিতেও দেখা গেছে। পুলিশ জানতে পেরেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো দিনে 10 নামে একটি পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর অর্থ হলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের 10টি জেলায় মিছিল করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। পুলিশের বর্তমানে যে অবস্থা তাতে এভাবে বিনা ঘোষণায় মিছিল ঠেকানো পুলিশের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে বিএনপির একাধিক সূত্র বলছে পুলিশ দিয়ে যে এভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল ঠেকানো যাবে না সেটি বিএনপিও জানে, কারণ বিএনপি আওয়ামী লীগের জনভিত্তি আছে। সবশেষ আওয়ামী লীগের 2 জন নেতার জানা যায় লোক সমাগম দেখে বিষয়টি নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা হয়েছে একাধিকবার। আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, ঢাকা 5 আসনের সংসদ সদস্য একেএম রহমাতুল্লাহ জানা যায় দলীয় কর্মী সহ যেভাবে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে তাতে বিএনপি ও সরকার অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগ তার ফেরানো জনপ্রিয়তা পুরো দমে ফিরে পেয়েছে কিনা। এই 2 বর্ষীয়ান সংসদ সদস্যের জানাজা সংসদ ভবনে হতে না দেয়া নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ আছে। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সিনিয়র নেতা মনে করেন অতীতে যে দলের সংসদ সদস্যই হোক না কেন মারা গেলে সংসদ ভবনের সামনে জানাজার একটা রেওয়াজ ছিল, যেটি ভেঙে পড়েছিল ইউনূসের আমলে। বিএনপি সেটাকে ধরে রেখে ভবিষ্যতের সহনশীল রাজনীতির জন্য একটি ভুল বার্তা দিল। বিশেষ করে শহীদ মিনারে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। সরকার একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রশ্ন রেখেছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জানাজা যদি শহীদ মিনারে হতে পারে, রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও তোফায়েল আহমেদের মতো একজন মুক্তিযুদ্ধের সংগঠকের জানাজা কেন শহীদ মিনারে হতে দেওয়া হলো না? বিএনপির একাধিক সূত্র বলছে বিষয়গুলো নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক আলোচনা হয়েছে। বিশেষ করে পুলিশ দিয়ে জোর করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো পুরোপুরি যে নিয়ন্ত্রণ করা যাবে না সেটির ব্যাপারে দলটির সিনিয়র নেতারা একমত। ইতিমধ্যে মির্জা ফখরুলের কথায় তার ইঙ্গিত মিলছে। 3রা জুন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন তার দল দেশের সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চায়। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চায় বিএনপি। তিনি বলেছেন বক্তব্য রাখতে দিতে চায়, জনগণের সামনে দিতে চায়, জনগণ তাদের প্রিয় দলকে বেছে নেবে। বুধবার বিকেলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির নেতারা মনে করেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সরকার বিরোধী কোনো মিছিল করছে না, তারা পার্টির ব্যান তুলে নেওয়ার দাবিতে মিছিল করছে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে, তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে দলটি যদি এসব ইস্যুতে মিছিল করে তখন তাদের জনসমর্থন আরো বাড়বে। বিষয়টি নিয়ে খুব শিগগিরই বিএনপির হাইকমান্ডের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।